ডাব্লিউবিসিএস সহ অন্যান্য পিএসসি পরীক্ষাগুলোর প্রস্তুতির জন্য কমপ্লিট প্রস্তুতির জন্য তোমরা এই চ্যানেলটিকে কন্টিনিউয়াসলি ফলো করতে পারো। এখানে প্রতিটি ক্লাসের সাথে সাথে স্টাডি ম্যাটেরিয়াল ফ্রিতে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্কটা ডেসক্রিপটিভে দেওয়া থাকবে, সেই চ্যানেলে তোমাদের জয়েন করতে হবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসে তোমরা পিডিএফ কিন্তু পেয়ে যাবে। তো আমরা আজকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের আউটলাইন দেখব। তোমরা জানো হিস্ট্রিতে অনেকগুলো পোর্শন থাকে, যেমন এনসিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন এবং মডার্ন হিস্ট্রির অন্তর্গত এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যে চ্যাপ্টারটা বা সেকশনটা, সেটা কিন্তু আমাদের দেশের ইতিহাসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময় কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই ফেজের মাধ্যমেই কিন্তু আমাদের দেশে সেই দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসন থেকে আমাদের দেশ মুক্ত হয়েছে। ঠিক আছে, এবং আরেকটা এটা রেলিভেন্ট আছে, এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টকে পরীক্ষা প্রস্তুতির বিগিনিংয়ে এই ইতিহাস আমাদের পড়ার বিগিনিংটা এখান দিয়ে আমরা স্টার্ট করতে হয়, কারণ এই পোর্শনটা অপেক্ষাকৃত কভার করা সহজ, তাই নয়? কারণ যখন আমরা এনসিয়েন্ট, মিডিয়েভাল হিস্ট্রি বিশেষ করে যখন পড়ছি, তখন অনেকগুলো রিজিয়ন আছে আমাদের দেশে। প্রত্যেকটা পুরো দেশটা ছোট ছোট রাজ্যে বিভক্ত হচ্ছে, বিভিন্ন বংশের মধ্যে লড়াই চলছে, বিভিন্ন জিনিস হচ্ছে একই সাথে। তো তার ফলে কি হয়, খুবই কনফিউজিং হয়ে যায় এবং খুবই ভাস্ট হয়ে যায়, এবং সেগুলোকে কভার করা, বিভিন্ন আর্কিটেকচার তৈরি হয়ে যাচ্ছে, মুঘলরা কিছু করছে, সুলতানি বংশ করছে। তো সেই জিনিসগুলো বেশি হার্ড হয় কম্পেয়ার টু আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। কারণ আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যখন হচ্ছে, তখন অলরেডি ব্রিটিশ একদম শাসন ব্যবস্থায় আছে পুরো আমাদের দেশের, এবং কেন্দ্রীয় শাসন ব্যবস্থার আন্ডারে আমাদের লড়াই চলছে। আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, রেভলিউশনারি, যারা মডারেট, এক্সট্রিমিস্ট, সবাই মিলে একটা লড়াই করছে। তো এই জিনিসগুলো কিন্তু অপেক্ষাকৃত মনে রাখাও সহজ, তাই নয়? এবং এটাতে খুব একটা কনসেপচুয়াল বেসড কোনো কিছু জানার নেই, শুধুমাত্র ডিটেল থাকে জানতে হয় সেই জিনিসগুলো আমাদের, এবং কিছু কিছু কারণগুলো পড়তে হয় যে কেন এরকম, যেরকম কোনো আইন আসলো ওর ভেতরে কী কী ছিল, বা আমাদের মডারেটদের কী রেসপন্স ছিল, ব্রিটিশরা যে পলিসি তৈরি করতো তার প্রতি কী রেসপন্সগুলো থাকতো, এই ডিটেলগুলো অল্প স্বল্প পড়তে হয়। তাছাড়া বেশিরভাগই কিন্তু আমাদের ফ্যাকচুয়ালগুলো মনে রাখতে হয়। তো যতবার আমরা রিভাইজ করব তত আমাদের ফ্যাকচুয়ালগুলো মনে থাকবে, এবং এখান থেকে আমাদের বেশিরভাগ ওয়ান লাইনার কিন্তু বেশি পড়তে হয় ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে। ঠিক আছে, তো আজকে আমরা যেটা সেকশনটা দেখব, একটা আউটলাইন দেখব। আমরা আজকে পুরো ডিটেলে পড়বো না, আমরা পুরো আউটলাইনটা একটু দেখব। কোন আউটলাইনটা দেখব? এই 1885 থেকে 1908। পরে আমরা ডিটেলেও ক্লাস করব, বাট প্রথমে একটা আউটলাইন দিয়ে দিচ্ছি। প্রথমে একটা আউটলাইন দেওয়া দরকার, যেই আউটলাইনের উপর বেস করে তোমরা পরবর্তীকালে যখন প্রিপারেশান নিবে বা তোমরা যখন বই থেকে পড়বে, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। আর একসাথে এগ্রিগেট করা খুব দরকার, কোনো জিনিসকে কনসলিডেট করে পড়া, মাইন্ডের মধ্যে কনসলিডেট করতে হবে যে সব পড়াগুলোকে একসাথে আমরা কিভাবে মনে রাখতে পারবো। তো মডারেট ফেজটা আমরা আজকে দেখবো, এবং কিভাবে এক্সট্রিমিজমে স্টার্ট হচ্ছে সেটা আউটলাইনটা শুধু দেখবো। এটা কিন্তু ডিটেল না, মনে রাখবে। এখানে সব ইনফরমেশান তোমরা পাবে না, এখানে একটা আউটলাইন হিসাবে ইনফরমেশানগুলো পাবে। তো প্রথমেই আমরা 1885 নিচ্ছি। তার আগে থেকেই কিন্তু আমাদের দেশে ন্যাশনাল মুভমেন্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে, কারণ সুরেন্দ্রনাথ ব্যানার্জি ন্যাশনাল কনফারেন্স স্টার্ট করেছিলেন। ন্যাশনাল লিগ থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স হয়েছিল। ঠিক আছে, পরে এই ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স কী হয়, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে মার্জ হয়ে গিয়েছিল। তো সেই জিনিসগুলো তো আছে, বাট আমরা এই আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফর্মেশন 1885 থেকে যখন হয়েছিল, সেখান থেকে কিন্তু আমরা দেখে নেব। ঠিক আছে, তো কি হলো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফর্মেশন হলো, কিসের জন্য ফর্মেশন করা হলো? আমাদের দেশের নাগরিকদের পলিটিক্যাল রাইটসগুলোকে এনশিওর করার জন্য। কারণ ব্রিটিশ যখন শাসন করছিল, তখন কিন্তু আমাদের ভারতীয়দের যেরকম পলিটিক্যাল কোনো রাইটস দেওয়া হয়নি, কোনো রকম অ্যাডমিনিস্ট্রেশনে তাদের ভূমিকা একদম নায়ের সমান ছিল। তার সাথে সাথে কোনো রকম কিন্তু তাদেরকে ইকোনমিক রাইটসও দেওয়া হয়নি, এবং বরং আমাদের ইকোনমিক এক্সপ্লয়টেশন করা হতো। আমাদের দেশ থেকে কাঁচামাল নিয়ে গিয়ে ব্রিটেনে ইউজ হতো, তোমরা জানো। পরে ব্রিটেন থেকে খুব দামি জিনিস আসতো, আর আমাদেরকে সেটা কিনতে হতো। তো এই ধরনের এক্সপ্লয়টেশন চলতো। আমাদের দেশে কোনো গ্রোথ হতো না, আমাদের দেশের জিনিস ইউজ করে ব্রিটেনে গ্রোথ করা হতো। তো এই সব পলিসির বিরুদ্ধে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মূল উদ্দেশ্যই ছিল এরকম রাইটসগুলো এনশিওর করা, আমাদের দেশের বিভিন্ন নাগরিকদের স্ট্যান্ডার্ড, পড়াশোনা, পলিটিক্যাল, ইকোনমি সবগুলো রাইটস যাতে এনশিওর করার ডিমান্ড করতে পারে বিভিন্ন রকম, সেটার জন্য কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফর্ম হয়েছিল। অনেকের ধারণা থাকে শুধুমাত্র পলিটিক্স করার জন্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফর্মেশন হয়েছিল, বাট নো, পলিটিক্স মানেই কিন্তু এটা নয় যে পলিটিক্স একটা রাজনীতি শুধু করা। পলিটিক্স মিনস এখানে আমরা রিপ্রেজেন্টেটিভদের আমাদের ইলেক্ট করে পাঠাই,
ভোটের মাধ্যমে, এবং তারা যখন পলিসি তৈরি করে, এই পলিটিশিয়ানরা আমাদের জন্য, দেশের ভালোর জন্য পলিসি তৈরি করে, এটাই কিন্তু মূল উদ্দেশ্য। আচ্ছা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হলো কবে? 1885, এটা সকলেই জানে। কে স্থাপন করেছিলেন? তো নাম হিসাবে কিন্তু অ্যালান অক্টেভিয়ান হিউমের নাম করা যায়। তিনি সেফটি ভাল্ব হিসেবে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে প্রথমত সাপোর্ট করেছিলেন বা তৈরি করেছিলেন বলা যেতে পারে। তারা ভেবেছিলেন যে আমাদেরকে দেখানোর জন্য, ইন্ডিয়ানদেরকে একটু যেহেতু ডিম্যান্ড করছে, তাদের জন্য একটা ইনস্টিটিউশন গঠন করে দিই, তারা সেগুলোতেই ব্যস্ত থাকবে এবং তারা ব্রিটিশদের বিরুদ্ধে কোনো রকম আন্দোলন করতে পারবে না। মূলত আন্দোলন বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছিলো এবং সেই আন্দোলনটাকে থামানোর জন্য, আন্দোলনগুলো যাতে ফার্দার না হয়, তাহলে একটা গ্রুপ তৈরি করার কথা বলেছিল এবং সেই গ্রুপের মাধ্যমে কোনো রকম ডিমান্ড থাকলে সেটা করতে পারে। এই জন্য একটা সেফটি ভাল্ব হিসাবে অ্যালান অক্টেভিয়ান হিউম কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন গঠন করেছিল। এখানে কিন্তু অবজার্ভ করবে, আমি এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলছি না, ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, কারণ যখন গঠন হয়েছিল তার নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, এবং পরবর্তীকালে কিন্তু দাদাভাই নৌরোজির সাজেশনে পরে এই ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয়। এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে কি? অ্যাসেম্বলি অফ পিপল, সেটাকে কংগ্রেস বলে। এটা আমেরিকার একটা কনসেপ্ট থেকে এসেছে, এটা অ্যাসেম্বলি থেকে। ওকে, অ্যালান অক্টেভিয়ান হিউম কে ছিলেন? তিনি জেনারেল সেক্রেটারি হলেন এই আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। 1892 সাল পর্যন্ত কিন্তু তিনি সেক্রেটারি ছিলেন। আচ্ছা, কখন আমাদের দেশে এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠন হয়েছিল? ডাফরিনের পিরিয়ডে। লর্ড ডাফরিন যখন আমাদের দেশে ভাইসরয় ছিলেন, তখন তার আমলেই কিন্তু কি হয়েছিল, তৈরি হয়েছিল কি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ফার্স্ট সেশন কোথায় হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়নের? 28 ডিসেম্বর 1885 হয়েছিল। কোথায়? তেজপাল সংস্কৃত গোকুল তেজপাল সংস্কৃত পাঠশালা, বোম্বেতে। গোকুল তেজপাল সংস্কৃত পাঠশালা, বোম্বেতে অর্গানাইজ করা হয়েছিল প্রথম কনফারেন্স, যেখানে 72 জন উপস্থিত ছিলেন। ঠিক আছে, দেখো, ফার্স্ট সেশন ওয়াজ হেল্ড অ্যাট বোম্বে অন 28 ডিসেম্বর, অ্যাটেন্ডেড বাই 72 delegates. ওকে, নেক্সট দেখো, অ্যাট দ্য সাজেশন অফ দাদাভাই নওরোজি দ্য নেম অফ দ্য অর্গানাইজেশন ওয়াজ চেঞ্জ টু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো এই যে অর্গানাইজেশন ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়নের নাম কিন্তু চেঞ্জ হলো দাদাভাই নওরোজির সাজেশনে, যেটা আমি একটু আগে বললাম। দাদাভাই নওরোজি কি বই লিখেছিলেন সেটা খুব আসে পরীক্ষায়, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তিনি হচ্ছেন একজন ইকোনমিস্ট ছিলেন। তিনি তার ড্রেন থিওরি তিনি দিয়েছিলেন, কিভাবে আমাদের দেশ থেকে টাকা চলে যায়, বা এই ড্রেন থিওরিগুলো দিয়েছিলেন। এবং পভার্টি এবং আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া তার বইটার নাম, এটা পরীক্ষায় অনেকবার এসে। এবং ড্রেন থিওরি কে দিয়েছিলেন যদি বলা হয়, দাদাভাই নওরোজি দিয়েছিলেন। এবং সব কিছুই আমরা ডিটেলে দেখবো। আজকে আমরা শুধুমাত্র ওয়ান লাইনার এবং আউটলাইনটা দেখে নিচ্ছি। পরে দাদাভাই নওরোজি, যারা স্পেশাল লিডার আছে, মডারেট এবং এক্সট্রিমিস্ট, বাল গঙ্গাধর তিলক, যাদের ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামে, তাদের সকলের সম্পর্কে আমরা আলাদাভাবে পড়বো। কোনো কিছু কিন্তু ছাড়া পড়বে না। কোনো জিনিস দুবার রিভাইজ হয়ে যেতে পারে, কিন্তু কোনো জিনিস ছাড়া পড়বে না। পরবর্তীকালে অবশ্যই সেটা কভার করা হবে। আচ্ছা, উমেশচন্দ্র ব্যানার্জি কী ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি কী হয়েছিলেন? তিনি হয়েছিলেন কিন্তু এই আমাদের আইএনসির ফার্স্ট প্রেসিডেন্ট। তিনি ছিলেন ফার্স্ট প্রেসিডেন্ট। তো প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? ডব্লিউ.সি. ব্যানার্জি, বোম্বে সেশনে। ফার্স্ট সেশন বোম্বেতে হয়েছিল, এটা বললামই। আচ্ছা, তখন সেক্রেটারি অফ স্টেট কে ছিলেন? যখন আমাদের আইএনসি গঠন হয়েছিল 1885-তে, সেক্রেটারি অফ স্টেট ছিলেন লর্ড র্যান্ডলফ চার্চিল। সেকেন্ড সেশনটা কোথায় হয়েছিল? কলকাতায় 1986 সালে, এবং সেটা কে লিড করেছিলেন, প্রিসাইড করেছিলেন? দাদাভাই নওরোজি। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এগেন। তো ফার্স্ট সেশন ডব্লিউ.সি. ব্যানার্জি, সেকেন্ড দাদাভাই নওরোজি, ইন কোথায়? ক্যালকাটা। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। দাদাভাই নওরোজি কে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। তাহলে প্রত্যেকটা ডিটেল দাদাভাই নওরোজির সাথে মনে রাখবে, ঠিক আছে? দাদাভাই নওরোজির সাথে রিলেটেড প্রত্যেকটা ফ্যাক্ট কিন্তু তোমরা মনে রাখবে। তাকেই বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। তিনি 3 বার প্রেসিডেন্ট হয়েছিলেন, এটাও পরীক্ষায় হয়ে চলে আসে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তিনি 3 বার সেশনে প্রেসিডেন্ট ছিলেন। একটা 1886, যেটা এখনই আমরা মেনশন করলাম। এটা 1986 হয়ে গেছে, সরি, এটা 1886 হবে, ঠিক আছে? 1886, 1893 এবং 1906, এই 3 জায়গায় তিনি কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন। এবং প্রত্যেকটা সেশন আমরা পড়বো, কোনো টেনশন নেওয়ার দরকার নেই যে কোন সেশনগুলো কোথায় হয়েছিল, সবগুলো আমরা ডিটেলে পড়বো। নেক্সট, গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেছিলেন বেনারসে 1905 সালে। বদরুদ্দিন তায়েবজি, তিনি থার্ড প্রেসিডেন্ট হলেন এবং ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট হলেন। তিনি হচ্ছেন আমাদের দেশে প্রথম ইন্ডিয়ান ব্যারিস্টার অ্যাট বোম্বে হাইকোর্টের প্রথম ব্যারিস্টার তিনি ইন্ডিয়ান।
এবং হি ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, প্রথম মুসলিম প্রেসিডেন্ট আইএনসির, এবং থার্ড প্রেসিডেন্ট। এবং কোন সেশন, থার্ড সেশন কোথায় হয়েছিল? মাদ্রাসে হয়েছিল। প্রথম বম্বে, সেকেন্ড ক্যালকাটা, অ্যান্ড থার্ড এগেন না, মানে থার্ড আবার সাউথে চলে গেল মাদ্রাসে 1887 সালে থার্ড সেশন। এখানে মার্জ হয়ে গেল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড ন্যাশনাল কনফারেন্স। ন্যাশনাল কনফারেন্স যেটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু কিন্তু স্থাপন করেছিলেন, সে মোস্ট প্রবাবলি 1883 সালে। ইন্ডিয়ান ন্যাশনাল লিগ ছিল, পরে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স চালু হয়েছিল এবং সেটা 1887 সালে কিন্তু মার্জ হয়ে গিয়েছিল। ঠিক আছে, 1887 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ন্যাশনাল কনফারেন্সের সাথে দুটোই একসাথে মার্জ, মানে একসাথে জুড়ে যাওয়া। থার্ড সেশন ওয়াজ হেল্ড ইন মাদ্রাস আন্ডার দ্য প্রেসিডেন্ট অফ বদরুদ্দিন তায়েবজি, একই পয়েন্ট আবার হয়ে গেছে। ফোর্থ সেশন যেটা হয়েছিল সেটা এলাহাবাদে হয়েছিল 1888 সালে। তো চতুর্থ সেশন হয়েছিল এলাহাবাদে 1888 সালে এবং সেটার প্রেসিডেন্ট ছিলেন জর্জ ইউলে, দ্য ফার্স্ট ইংলিশম্যান। তো দেখতে পাচ্ছ কীভাবে কীরকম ট্রান্সফরমেশন হচ্ছে ধীরে ধীরে। প্রথমে WC ব্যানার্জি, তারপরে হচ্ছে দাদাভাই নৌরোজি, তারপরে আমরা দেখলাম বদরুদ্দিন তায়েবজি, তারপরে আবার একজন ইংলিশ প্রেসিডেন্ট হলেন, যিনি ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট হলেন জর্জ ইউলে। 1888-তে এলাহাবাদ সেশনে তিনি হলেন। তারপরে তার সাথে সাথে কিন্তু অলরেডি আমাদের নিও ন্যাশনালিজম বা এক্সট্রিমিজম হচ্ছে শুরু হয়ে গিয়েছে। এক্সট্রিমিজমকেই নিও ন্যাশনালিজমও বলা হয়ে থাকে। ঠিক আছে, আর কি কি কারণে হয়েছে, যেমন কটন এক্সাইজ ডিউটি উইথড্র করে নেওয়া হয়েছিল 1896 সালে, ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 সালে এসেছিল, তারপরে আমাদের বেঙ্গলের পার্টিশন 1905 সালে। এগুলোর ফলে ধীরে ধীরে এক্সট্রিমিজমটা, যেটা চরমপন্থী মনোভাবটা আমাদের দেশের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে তার বাইরে কিন্তু বাড়তে থাকলো। ঠিক আছে, কারণ যারা মডারেট ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে, তাদের উদ্দেশ্য কী ছিল? তাদের উদ্দেশ্য ছিল আমাদের দেশের নাগরিকদের জন্য পলিটিক্যাল রাইট এনশিওর করা, বাট সেটা কিন্তু তারা পেটিশন, প্রেয়ার পেটিশন এবং আরেকটা কী যেন ছিল, আরেকটা মনে পড়ছে না, প্রোটেস্ট আই থিঙ্ক। তো প্রেয়ার পিটিশন এবং প্রোটেস্টের মাধ্যমে, শান্তিপূর্ণ প্রোটেস্টের মাধ্যমে তারা এই ডিমান্ডগুলো ব্রিটিশের কাছে রাখতে চেয়েছিল। বাট এক্সট্রিমিজমদের ধারণা ছিল আলাদা। তাদের ছিল তারা বিদ্রোহ করে নানা জায়গায় হিংসা করে তারা এই কাজটা করবে, মানে আক্রমণ করে আর কি, ব্রিটিশদের উপর, ব্রিটিশদের সম্পত্তি নষ্ট করে, ব্রিটিশদের যারা এরকম কাজ করছে তাদের ওপর হামলা করে তারা এই জিনিসগুলো এনশিওর করবে। ওকে, অরবিন্দ ঘোষ পাবলিশ করেছিলেন নিউ ল্যাম্পস ফর ওল্ড 1893 থেকে 94। সেখানে কিন্তু মানে এই এক্সট্রিমিজমদের বিভিন্ন জিনিসগুলো দেওয়া ছিল, কীভাবে মানে মূল বক্তব্য কী ছিল। নিউ ল্যাম্পস ফর ওল্ড এই বইটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে। অশ্বিনী কুমার দত্ত কিন্তু ডিসক্রাইব করেছিলেন কংগ্রেসকে 3 days তামাশা। 3 days তামাশা তাহলে কে বলেছিলেন কংগ্রেসকে? অশ্বিনী কুমার দত্ত। ডাফরিন যেরকম বলেছিলেন কংগ্রেসকে মাইক্রোস্কোপিক মাইনরিটি। ডাফরিন কি বলেছিলেন কংগ্রেসকে? এটা একটা মাইক্রোস্কোপিক মাইনরিটি। এবং লর্ড কার্জনও আবার কিছু একটা বলেছিলেন। লর্ড কার্জন বলেছিলেন আবার এটাকে কংগ্রেস ইজ টটারিং টু ইজ ফল অ্যান্ড ওয়ান অফ মাই গ্রেট অ্যাম্বিশন ওয়াইল ইন ইন্ডিয়া ইজ টু অ্যাসিস্ট ইট টু আ পিসফুল ডিমাইজ। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে কে কী বলেছিলেন। ডাফরিন যখন তৈরি হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তখন তিনি মানে ভাইসরয় ছিলেন, তিনি কংগ্রেসকে একটা মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে ব্যঙ্গ করেছিলেন। আর লর্ড কার্জন যিনি 1900 সালে তিনি বলেছিলেন, লর্ড কার্জন 1900 সালে বা 1899 সালে এরকম সময় এসেছিলেন ভাইসরয় হিসেবে, তিনি কংগ্রেসকে বলেছিলেন কংগ্রেস টটারিং টু ইজ ফল, মানে কংগ্রেস তার পতনের দিকে যাচ্ছে এবং তার একমাত্র উদ্দেশ্য ওয়ান অফ মাই গ্রেট অ্যাম্বিশন, তার একমাত্র অ্যাম্বিশন ভারতের থেকে এটাই যে ইজ টু অ্যাসিস্ট ইট টু আ পিসফুল ডিমাইজ, এটাকে শান্তিপূর্ণভাবে এটা যেন শেষ হয়ে যায় তাকে সাহায্য করা। এই জিনিসগুলো বলা হয়েছিল ব্রিটিশদের দ্বারা। অরবিন্দ কংগ্রেসকে বলেছিলেন বেগিং ইনস্টিটিউশন। তো যারা এক্সট্রিমিস্টরা তারা বিভিন্নভাবে এবার আইএনসিকে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে কিন্তু ব্যঙ্গ করছিলেন। যেরকম অরবিন্দ বলেছিলেন কংগ্রেসকে বেগিং ইনস্টিটিউশন, ঠিক আছে। অশ্বিনী কুমার দত্ত বলেছিলেন কংগ্রেসকে 3 দিনের তামাশা, 3 days তামাশা। তো এগুলো ইম্পর্টেন্ট, আরও কিছু আমরা পড়বো। এখানে কিন্তু শেষ নয়, এখান থেকে তোমরা একটা আউটলাইন পাচ্ছ যে কিভাবে জিনিসগুলো চলছিল সেই সময়। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি তিনি আনন্দমঠ লিখলেন এবং সেটা পাবলিশ কবে হলো? 1882 সালে। এগুলো প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তো 1882 সালে কিন্তু আনন্দমঠ পাবলিশ হলো, যেটাতে এই গানটা ছিল আমাদের বন্দে মাতরম, পরে যেটা আমাদের ন্যাশনাল সং হয়েছিল। বন্দে মাতরম কোথায় ছিল তাহলে? বঙ্কিমচন্দ্রের আনন্দমঠে, যেটা পাবলিশ হয়েছিল 1882 সালে। নেক্সট দেখতে পাচ্ছ জুলাই 1889 সালে কি হয়েছিল? ফরমেশন অফ ব্রিটিশ কমিটি অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। জুলাই 1889 সালে
ব্রিটিশ কমিটি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ব্রিটিশ কমিটি স্থাপন করা হয়েছিল। কোথায়? লন্ডন ছিল, লন্ডনে এর অফিস ছিল। ব্রিটিশ কমিটি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর অফিস ছিল লন্ডনে। এবং এটা কেন তৈরি করা হয়েছিল? টু পুট প্রেশার অন পার্লামেন্ট ইন গ্রেট ব্রিটেন। তো তোমরা জানো আমাদের তখন দেশের যেটা শাসন চলছে সেটা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের থ্রুতে চলছে। ব্রিটিশ পার্লামেন্ট এখান থেকে নিজেদের রিপ্রেজেন্টেটিভ পাঠাচ্ছে, নিজেদের অফিসারগুলোকে পাঠাচ্ছে এখানে গভর্নর জেনারেল হিসেবে, ভাইসরয় হিসেবে, সেক্রেটারি অফ স্টেট হিসেবে, এবং তার মাধ্যমে কিন্তু শাসন চলছে আমাদের। কারণ 1858 সালের পর থেকে আমাদের যে ভারতের শাসনভার, পুরো শাসনভার সরাসরি ব্রিটিশ গভর্নমেন্টের হাতে চলে গিয়েছিল, তাই না, মহারানীর ডিক্লারেশনের ফলে। তো তারপর থেকে কিন্তু ব্রিটিশ পার্লামেন্টেই সব ডিসিশন নিত ভারতে কি হবে। তো তার ফলে এটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেছিলো। তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কি করলো? বুদ্ধি করে একটা ব্রিটিশ কমিটি গঠন করা হলো। সেই ব্রিটিশ কমিটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ব্রিটিশ কমিটি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ব্রিটিশ কমিটি, যার অফিস ছিল লন্ডনে। এবং সেটা কি করতে থাকলো? প্রেশার ক্রিয়েট করতে থাকলো গ্রেট ব্রিটেনের পার্লামেন্টের উপর, যাতে ভারতের জন্য তারা যেন ভালো পলিসি তৈরি করে। নেক্সট 1892 সালে দাদাভাই নৌরোজি ইলেক্টেড হলেন ব্রিটিশ পার্লামেন্টে। তো প্রথম যিনি হয়েছিলেন ব্রিটিশ ক্যাবিনেটের অংশ, ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার, তিনি হয়েছিলেন ভারতীয় দাদাভাই নৌরোজি। এবং কত সালে হয়েছিলেন? 1892 সালে হয়েছিলেন। 1897 সালে কি হলো? রামকৃষ্ণ মিশন গঠন হলো। কার দ্বারা? স্বামী বিবেকানন্দ। সবগুলো সাল মনে রাখতে হবে। যেরকম আমরা দেখলাম আনন্দমঠ কবে হলো? 1882, ঠিক আছে, বন্দে মাতরম সং। এবং রামকৃষ্ণ মিশন কবে স্থাপন হলো? 1897-তে স্বামী বিবেকানন্দের দ্বারা। জুলাই 1905-এ কি হলো? পার্টিশন অফ বেঙ্গল অ্যানাউন্স করা হলো লর্ড কার্জনের দ্বারা। তো লর্ড কার্জন 1905 সালের জুলাই মাসে পার্টিশন অফ বেঙ্গল অ্যানাউন্স করে দিয়েছিলেন। এবং এটা একটা টার্নিং পয়েন্ট ছিল আমাদের হিস্ট্রিতে। এখান থেকে সকলে বুঝে গেল যে ব্রিটিশদের আসল উদ্দেশ্য কি? ডিভাইড অ্যান্ড রুল করা, ঠিক আছে। তাদের উদ্দেশ্যই হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল করা, আমাদের মধ্যে ডিভিশন ক্রিয়েট করা, হিন্দু মুসলিমের মধ্যে ডিভিশন ক্রিয়েট করা, এবং তার ফলে নিজেদের কাজ সহজ করা, এবং ভারতে তাদের উদ্দেশ্য মতো পলিসি, তাদের সুবিধে মতো, তাদের গ্রোথের জন্য যে পলিসি, সেগুলো অ্যাপ্লাই করতে যাতে সহজে হয়, এবং ভারতীয়রা যাতে একজুট না হতে পারে, বাংলার মানুষরা যাতে একজুট না হতে পারে, তার জন্য একটা চরম একটা এই ডিসিশন ছিল লর্ড কার্জনের তরফ থেকে, পার্টিশন অফ বেঙ্গলকে পার্টিশন করে দেওয়ার। এবং ফাইনালি কিন্তু 16ই অক্টোবর 1905 সালে বাংলাকে পার্টিশন করে দেওয়া হলো। বঙ্গভঙ্গ যেটাকে আমরা বলি, বঙ্গভঙ্গকে অ্যাপ্লাই করে দেওয়া হলো। 31 ডিসেম্বর 1906 কি হলো? 1906 এটা আরেকটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটলো, যেটা অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠন হলো, যার ফল হচ্ছে ফাইনালি 1947 সালে পাকিস্তানের গঠন, তাই না। এটাই যদি না গঠন হতো তাহলে পাকিস্তান হয়তো আজকে অস্তিত্বই থাকতো না। সো 31 ডিসেম্বর 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠন করা হলো। কোথায়? ঢাকাতে গঠন করা হলো। আগা খান এবং যিনি নবাব ছিলেন ঢাকার, এবং নবাব মহসিন উল মুল্ক, এই দুজনের দ্বারা কিন্তু অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠন করা হলো ঢাকাতে 1906 সালের 31শে ডিসেম্বর। আগা খান আর নবাব মহসিন উল মুল্ক। 1906 সালে কংগ্রেস গিভস আ কল ফর স্বরাজ, মানে সেলফ রুল, এবং তারা বয়কট করলো ব্রিটিশ গুজ। তো বঙ্গভঙ্গের প্রতিবাদে কংগ্রেসরা স্বরাজ মানে সেলফ রুলের কিন্তু আহ্বান জানালো। এবং বাল গঙ্গাধর তিলক কি বলেছিলেন? স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই উইল হ্যাভ ইট। আমাদের স্বরাজ আমাদের জন্মগত অধিকার। তো এই যে কংগ্রেস কিন্তু কল দিয়েছিল স্বরাজের, সেলফ রুলের, এবং বয়কট করেছিল ব্রিটিশের জিনিসরা। 1907 সালে আবার একটা ঘটনা ঘটেছিল, সুরাট স্প্লিট হয়ে গিয়েছিল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে মডারেট এবং এক্সট্রিমিস্টের মধ্যে যে বিভাজনটাকে, সেটাকেই বলা হয় সুরাট স্প্লিট, ঠিক আছে। সুরাট স্প্লিট মানে মডারেট এবং এক্সট্রিমিস্ট গ্রুপ। কংগ্রেসের দুটো গ্রুপ ছিল, এবং দুটো গ্রুপের লিডারদের নামও কিন্তু তোমাদের আমি বলবো যখন ডিটেলে পড়াবো। এখানে একটা আউটলাইন প্রোভাইড করছি। আইএনসি কিন্তু দুটো গ্রুপে ভাগ হয়ে গেছিলো, একটা হয়েছিল মডারেট, একটা হচ্ছিল এক্সট্রিমিস্ট। আগে থেকেই ধারণা পাওয়া যাচ্ছিল কিছু কিছু লিডার এক্সট্রিমিজমের দিকে যাচ্ছেন, কিন্তু অফিসিয়ালি আলাদা হলো 1907 সালে মডারেট এবং এক্সট্রিমিস্ট। এবং এখান থেকে এই ধারণাটা জন্ম হলো যে মডারেট এবং এক্সট্রিমিস্ট আলাদা আলাদা কোনো গ্রুপ আছে। আগে শুধু মৌখিক ছিল, কিন্তু এটা অফিসিয়ালি হলো 1907 সালে সুরাতে যখন সেশন হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে, সেখানে অফিসিয়ালি তারা মডারেট যারা সাপোর্ট করতো তারা আলাদা হয়ে গেল, এবং যারা এক্সট্রিমিজমকে সাপোর্ট করতো তারা আলাদা হয়ে গেল। এবং 11 আগস্ট 1908 সালে একটা ইম্পর্টেন্ট ঘটনা দিয়ে আজকের আমি ক্লাসটা শেষ করছি। আর 11 আগস্ট 1908 সালে কিন্তু ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল, আমাদের শহীদ, আমাদের দেশের সব থেকে যে কম বয়সে শহীদ হয়েছেন তিনি হচ্ছেন ক্ষুদিরাম বোস। তার ফাঁসি দেওয়া হয়েছিল
11 আগস্ট 1908 সালে, এবং তোমরা জানো যদি কেন ফাঁসি দেওয়া হয়েছিল তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আদারওয়াইজ প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেলে হবে, আর কিন্তু বারবার আমি বলবো না, এখন বলে দিলাম। তোমরা এটা নিয়ে ভাবো না যে এইটুকুই তোমাদের পড়ার আছে, এই থেকে এত থেকে, এখানে লস অফ ডিটেলস আছে, প্রচুর কিছু পড়তে হবে এই কয়েকটা বছরের মধ্যে আরও তোমাদের। বাট এভাবে তোমরা একসাথে যদি পড়ো তাহলে তোমরা মানে বোর হয়ে যাবে। তোমাদের একটা আউটলাইন করে করে অল্প অল্প ইনফরমেশন কিন্তু পড়তে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, বারবার পড়তে হবে। তোমরা যদি ভাবো একবারে আমরা একটা জায়গা থেকে 10 বছরের সব কিছু নিয়ে ওখান থেকে যত হয় সব পড়ে নেব, সেটা কিন্তু পসিবল না, এবং সেটা কিন্তু মনেও থাকবে না, এবং সেটা সঠিক অ্যাপ্রোচও হবে না। সো বেটার তোমরা অল্প অল্প করে পড়ো, এভাবে বিভিন্নভাবে পড়ার চেষ্টা করো, যেভাবে তোমাদের মনে থাকবে সেভাবে করে তোমরা প্রিপারেশন নাও। ওকে, নেক্সট ক্লাসে তোমাদের দেখা হবে। থ্যাংক ইউ।